প্রোটেকশন প্ল্যানিং মানে কি? আগে আমরা ইমার্জেন্সি ফান্ড নিয়ে ডিসকাস করেছিলাম। হঠাৎ আসা পরিস্থিতি না হয় সামাল দেওয়া গেল, কিন্তু ভবিষ্যতে পরিবারের সুরক্ষার কথাটাও তো ভাবতে হবে। ধরুন আমার ওপর আর্থিকভাবে পরিবারের আরো কয়েকজন সদস্য নির্ভরশীল, তাহলে আমি থাকি বা না থাকি তাদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের এখন যেভাবে চলছে ঠিক সেইভাবে যেন চলে যায়, আর্থিক পরিস্থিতিতে যেন কোনো তফাৎ না হয়। আর নিজের কিংবা পরিবারের কারোর চিকিৎসার যদি দরকার হয়, তাহলে যেন অন্য কোনো উদ্দেশ্যে জমানো টাকায় বা বিনিয়োগে হাত না পড়ে। মানে টার্ম আর হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে হবে? সবচেয়ে আগে নিজের জীবনের আর্থিক মূল্য যত, অর্থাৎ হিউম্যান লাইফ ভ্যালু, তার অন্তত সমান সাম অ্যাসিওর্ড অর্থাৎ লাইফ কভার রাখতে হবে। তারপর আসবে পারিবারিক স্বাস্থ্য বীমা। যদি কম থাকে তাহলে সুপার টপ আপের সুবিধা নিতে পারে। গাড়ি থাকলে যেমন ইন্স্যুরেন্স করাতেই হয়, তেমন বাড়ি বা অন্যান্য সম্পদের জন্য প্রয়োজনে ইন্স্যুরেন্স করাতে পারে। ইন্স্যুরেন্সের প্রয়োজন কতটা, আর তা কি করে বুঝবো? দেখতে হবে রিস্ক কতটা। যিনি জীবনের রিস্ক যতটা কমিয়ে রাখতে পারবেন, তার ইন্স্যুরেন্সের প্রয়োজন এবং খরচ দুটোই কমবে। ধরুন কেউ সোনার গয়নাগাটি সকলে নজরে পড়ে এমন কোনো জায়গায় ফেলে রেখেছেন, অন্য একজন তা যত্ন করে লকারে তুলে রেখেছেন, তাহলে বোঝাই যাচ্ছে দ্বিতীয় জনের জীবনে ঝুঁকি নেওয়া প্রথম জনের তুলনায় অনেকটা কম। স্বাভাবিকভাবে যারা ধূমপান করেন তাদের ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা এবং খরচ দুটোই যারা ধূমপান করেন না তাদের থেকে বেশি। কত টাকা লাইফ কভার নিতে হবে? প্রথম কাজে ঢুকেই মানুষ একসময় এক বা একাধিক লাইফ কভার নিয়ে ফেলতেন। তারপরে ব্যাংকে একটা লকার নিতে গেলেও অনেক সময় লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনতে হতো। প্রথমে দেখবেন যে এমন কতগুলো পলিসি আপনার আছে, তাদের মোট সাম অ্যাসিওর্ড কত, আর তারা কবে এক্সপায়ার করছে। তারপর হিসেব করুন নিজের হিউম্যান লাইফ ভ্যালু, অর্থাৎ কর্মজীবনের যতটা পড়ে আছে সামনে, ততদিনে আপনি ঠিক কত টাকা পরিবারের জন্য রোজগার করবেন। নিজের সাম অ্যাসিওর্ড আর নিজের হিউম্যান লাইফ ভ্যালু, এই দুয়ের মধ্যে যে ফাঁক আছে সেই পরিমাণে টার্ম ইন্স্যুরেন্স করিয়ে রাখা উচিত। পলিসি টার্ম যেন নিজের কর্মজীবনের শেষ পর্যন্ত বজায় থাকে। হিউম্যান লাইফ ভ্যালু কিভাবে জানবো? হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেটর আছে, সেখানে বসাতে হবে বর্তমান বার্ষিক আয়, তা থেকে বাদ যাবে নিজের জন্য যাবতীয় ব্যয় এবং আয়কর, কারণ সেগুলো সেই সময় দিতে হবে না। কত বছর আয় করতে পারবেন, কত হারে আপনার বার্ষিক আয় বাড়তে থাকবে এবং বিনিয়োগের বার্ষিক বৃদ্ধি হার কি হবে। এ হলো সেই হার যে হারে ভবিষ্যতে পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স প্রসিডকে ইনভেস্ট করে তা থেকে কাজ চালাবেন। এভাবে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করা হলো। এবার এর থেকে বাদ যাবে যা, সেগুলো হলো বিনিয়োগ বা জমানো উদ্বৃত্ত আর্থিক সম্পদ, যা বিশেষ কোনো লক্ষ্যের জন্য স্থির করা নেই। বর্তমান লাইফ কভার বা সাম অ্যাসিওর্ড, যা কর্মজীবনের শেষ পর্যন্ত চলতে থাকবে, এবং অন্যান্য পলিসির জমানো বোনাস। সকলের জীবন বীমা দরকার? যে অঙ্কটা এতক্ষণ করলেন তাতে যদি দ্বিতীয় ভাগের পরিমাণ প্রথম ভাগের থেকে বেশি হয়, অর্থাৎ যদি আপনার জমানো টাকার পরিমাণ অনেক থাকে যা আপনার জীবনের অন্যান্য লক্ষ্যের জন্য কাজে লাগছে না, তাহলে, অথবা যদি আপনার অলরেডি সাম অ্যাসিওর্ড থাকে অনেকটাই যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি, তাহলে কিন্তু নতুন করে ইন্স্যুরেন্স করার প্রয়োজন হচ্ছে না। এর বাইরে যদি ধরুন আর্থিকভাবে কেউ আপনার উপর নির্ভরশীল না হন, তাহলেও লাইফ ইন্স্যুরেন্স লাগছে না। আর যার চাকরি জীবন নেই আর, বা আয় করার মতন আর সিচুয়েশন নেই, তার তো এই হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশনে উত্তরটাই শূন্য আসবে, সুতরাং তারও লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে না। কিন্তু রিটায়ারমেন্টের পরেও পলিসি করা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, অবসর জীবনে যেখানে আমরা আয় করছি না আর, সেখানে আমাদের হিউম্যান লাইফ ভ্যালু হলো শূন্য। একটি শিশু যে রোজগার করে না,
তারও কিন্তু হিউম্যান লাইফ ভ্যালু আর্থিকভাবে নেই। লাইফ ইন্স্যুরেন্স পলিসির কোনো প্রয়োজন নেই। আছে অন্যান্য বিনিয়োগের প্রয়োজন, যা নিয়ে আমরা আলোচনা করব এর পরের এপিসোডগুলিতে। ভালো থাকবেন। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.